সন্দেশ সন্দেশ এলো বুঝি খবরে, সেই চির পুরাতন তবু অভিনব রে। সন্দেশ সন্দেশ ছিলি তুই কোথারে, এজেরে মোহন বেশ দেখি ফের তবরে। সালটা 2013। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্বপ্নের সন্দেশ পত্রিকার 100 বর্ষ পূর্তি উপলক্ষে পুনঃপ্রকাশিত হলো কবি সুনির্মল বসুর এই কবিতাটি। This was a magazine which was founded by my grandfather. It was the best children's magazine of that time, and it was the Ray family, the Rai family, who were contributing to the magazine. The entire magazine consisted of contributions from Rais. উপেন্দ্র কিশোরের মতে সুসংবাদ হলো মনের আহার, আর সেই ভাবনা থেকেই তিনি তার সচিত্র মাসিক পত্রিকাটির নাম দিয়েছিলেন সন্দেশ, যা বাঙালির বড় আদরের ধন। আর এবছর সেই সন্দেশ পত্রিকার 111 বছরে পদার্পণ। তাই এমন এক ভাবনাকে কুর্নিশ জানিয়েই আজ সংস্কৃতি বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, সন্দেশের আসল অর্থ যে খবর, তা তো সংস্কৃত অভিধানে খুব স্পষ্ট করেই লেখা আছে। কিন্তু আমরা অর্থাৎ বাঙালিরা সন্দেশকে শুধু খবর হিসেবে ভাবতে পারি কি? ভাবতে পারি? ভুলে যেতে পারি এর আর এক মিষ্টি অর্থ? পারি না বোধহয়। আর সেই ভাবনা থেকেই সমস্ত ধরনের খবরকে সন্দেশ বলা যায় কিনা জানি না, তবে যে সমস্ত খবর আমাদের মনের খিদে মেটায় সেই সমস্ত খবরকে শুধু খবর না বলে সন্দেশ বলতে বোধহয় বেশি ইচ্ছে করে, তাই না? যাই হোক, এখন দেখা যাক সংস্কৃতি বার্তা আজ আপনাদের পাতে কি কি মিষ্টি সন্দেশ তুলে দিতে পারছে। দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ বার্তা। বোলপুরের কাছে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে আমরা সবুজ নাট্যদলের উপস্থাপনা শাড়ি। আসলে আমাদের নাট্যদলের একেবারে প্রথম দিকে প্রযোজিত একটি নাটক শাড়ি। মুলুকের ভারত সেবাশ্রম সংঘে বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক কৃষ্ণলীলা। এবং এরকম একটা পরিবেশে সেটাই সত্যি মুগ্ধ করে দিয়েছে। মেঘ আর কুয়াশার দেশে নাট্যকার মনীষ মিত্রের অর্গানিক থিয়েটার ওয়ার্কশপ। আমরা মঞ্চেও যখন জ্যান্ত হাঁটা চলার চেষ্টা করি, তখন জীবনী শক্তি সম্পর্কে আমরা সচেতন থাকি। কৃষ্ণনগর সিঞ্চনের উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে নাট্য কর্মশালা। আসলে এগুলো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওদের কাজের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা। শান্তিনিকেতনে চতুর্দশী সাহিত্য সভার 389তম অধিবেশন। গত 32 বছর ধরে প্রতি মাসে একদিন নিয়মিত বসেছে এই সভা। বইঘর শান্তিনিকেতন প্রকাশ করল ডক্টর সন্দীপ পানের ভ্রমণ কাহিনী উত্তর পূর্বের পথে। বই প্রকাশ ও ভ্রমণ নিয়ে আড্ডা জমে উঠেছিল গত 28 এপ্রিলের সকালে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে। জলদান এবং জল সচেতনতায় ভারত সেবাশ্রম সংঘ সহ নানান মানব দরদী সংগঠন। যারা উপোস করে থাকে তারা জল টলও খেতে পায় না, তাদের জন্য এই জলের ব্যবস্থা করা হয়েছে। হায়দ্রাবাদের যাদবপুর অ্যালুমনি অ্যাসোসিয়েশনের বিশেষ সম্মাননা ভারতীয় বিদ্যাভবনের ডিরেক্টর জিভি সুব্রমণিয়ামকে। না ফেরার দেশে পাড়ি দিলেন বীরভূমের থিয়েটারের প্রবাদ পুরুষ রজকুমার সাহার পুত্র রাজর্ষি সাহা। এই অকাল প্রয়াণ গোটা বীরভূমের থিয়েটার জগৎকে স্তব্ধ করে দিয়েছে। শাড়ি। ভারতীয় সংস্কৃতিতে এই শব্দটি শুধুমাত্র সুতোর টানাপোড়েনে বোনা নারীর অঙ্গ আবরণ নয়, বরং 6 গজের মাপে এই শাড়ি ভারতীয় সংস্কৃতির আরও এক ঐতিহ্য। কারণ পোশাকের ব্যবহারিক দিককে অতিক্রম করেও এই শাড়ির বুননে, এই শাড়ির ভাঁজে লেগে থাকে এই শাড়ি যারা পরে সেই নারীদের জীবনের নানান ওঠাপড়ার গল্প। আর এই ভাবনাকে কেন্দ্র করেই আমরা সবুজ নাট্যদল বোলপুরের কাছে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামে পরিবেশন করলো নাটক শাড়ি। কেন কন্যা বলি বল? শুধুমাত্র পড়াশোনা করতে চাইছিল বলে
বর্ধমানের রেণু খাতুনের হাত কেটে নিল তার স্বামী। সোনাঝুরির আলো ছায়া পথ বেয়ে খানিকটা গেলেই আদিবাসী পল্লীর ভিতরে লালিত হচ্ছে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম, আর সেখানেই অভিনীত হল আমরা সবুজের বহুল প্রচলিত নাটক শাড়ি। জুলফিকার জিন্না নির্দেশিত সেই নাটককে নতুন করে ফিরিয়ে আনলেন তরুণ নির্দেশক অভিজিৎ পালিত। এ বিষয়ে মতামত দিয়েছেন আমরা সবুজের প্রাণপুরুষ জুলফিকার জিন্না। শাড়ি নাটককে কেন্দ্র করে আমাদের একটা বড় নস্টালজিয়া আছে। আসলে আমাদের নাট্যদলের একেবারে প্রথম দিকের প্রযোজিত একটি নাটক শাড়ি। অনেক দিন পর আমরা আবার দর্শকের দরবারে এই নাটকটি নিয়ে এসেছি। মাঝে অবশ্য অনেক ঘটনা ঘটে গেছে। এই নাটকের একটা কেন্দ্রীয় চরিত্র, শুধু কেন্দ্রীয় চরিত্র নয়, বলা যেতে পারে এই নাটকের অ্যানিমেটের পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমরা দীর্ঘদিন এই নাটকের অভিনয় বন্ধ রেখেছিলাম। অনেক দিন পর আজকের সমসাময়িক কিছু বাস্তবতার দাবিতে নাটকটি পুনর্নির্মিত হয়েছে। এখনও অবশ্যই নাটকটা আমি পরিচালনা করছি না, পরিচালনার দায়িত্ব নিয়েছে অভিজিৎ পালিত। সেই নতুনভাবে নির্মাণ করেছে। তো আমার খুব ভালো লাগছে যে নতুনভাবে নির্মিত এই নাটক এটাও দর্শকদের কাছে ভীষণভাবে সমাদৃত হচ্ছে। এই নাটকটা নিয়ে সামনের দিনে আমরা আরও অনেকগুলি শো করার কথা ভাবছি। বীরভূম সংস্কৃতি বাহিনীর অন্যতম প্রযোজনা কৃষ্ণলীলা। মানব পুতুলের আঙ্গিক এবং কীর্তন গানের ভাব সহযোগে নির্মিত এই নাটকটি মঞ্চস্থ হল বোলপুর মুলুক ভারত সেবাশ্রম সংঘে। মুলুক ভারত সেবাশ্রম সংঘের মন্দিরে অভিনীত হল বীরভূম সংস্কৃতি বাহিনীর ভিন্ন স্বাদের প্রযোজনা কৃষ্ণলীলা। দর্শক আসনে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, নাট্যকার ও নির্দেশক ঈশিতা মুখোপাধ্যায়, নাট্য সমালোচক সুব্রত ঘোষ এবং সংঘের অধ্যক্ষ স্বামী সংঘমিত্রানন্দ। নাটক শেষে তারা জানান, যোজনা এবং এরকম একটা পরিবেশে সেটাই সত্যি মুগ্ধ করে দিয়েছে। উজ্জ্বলের প্রতি আমাদের ভালোবাসা আরো দীর্ঘায়িত হলো এবং বীরভূম সাংস্কৃতিক বাহিনীর সঙ্গেও আমাদের এই বন্ধন আরো দৃঢ় হলো বলে আমি মনে করি। ভালো থাকবেন সবাই। চলুন জেলা ছেড়ে এবার একবার ঘুরে আসা যাক পাহাড় থেকে। পাহাড়ের কোলে, সেখানে মেঘ আর কুয়াশা মাখা পাইন জঙ্গলের মাঝখানে ছোট্ট গ্রাম ইচ্ছেগাঁও। নাট্যকার মনীষ মিত্রের উদ্যোগে সারা বছর ধরেই চলে অর্গানিক থিয়েটার ওয়ার্কশপ। আর এবার সেই ওয়ার্কশপ পাহাড়ি গ্রাম ইচ্ছেগাঁও। তীব্র তাপপ্রবাহের মধ্যেই থিয়েটারে যেন ঠান্ডা বাতাস। 18 থেকে 24 এপ্রিল কসবা অর্ঘের উদ্যোগে কালিম্পং জেলার ইচ্ছেগাঁওয়ে হয়ে গেল অর্গানিক থিয়েটার ওয়ার্কশপ। কসবা অর্ঘ ছাড়াও আগ্রহী অনেক নাট্যকর্মী যোগদান করেছিল এই ওয়ার্কশপে মিউজিকের দায়িত্বে ছিলেন শিবপ্রসাদ ভৌমিক, অরিজিৎ মুখোপাধ্যায় এবং ফিজিক্যাল এক্সারসাইজের দায়িত্বে ছিলেন কৌস্তব গুপ্ত এবং ঐশিক রায়। এই ওয়ার্কশপের উদ্দেশ্য, কর্মসূচি এসব নিয়েই কথা বললেন এই ভাবনার রূপকার মনীষ মিত্র। যেভাবে আমাদের শহরের থিয়েটার ক্রমশ গ্ল্যামার চর্চায় পরিণত হচ্ছে, বোধের চর্চা থেকে, যেভাবে আমরা মানুষের জীবনের আসল অনুরণন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি, আমাদের থিয়েটার বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেই রকম একটা সময় এই ওয়ার্কশপ আমাদের প্রকৃতির কোলে দাঁড়িয়ে, প্রকৃতির কোলে থেকে, প্রকৃতির সবুজ এনার্জি থেকে এনার্জি গ্রহণ করে থিয়েটারে জ্যান্ত মানুষের জীবনী শক্তি ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া। থিয়েটারকে আরো বেশি জ্যান্ত করে তোলা, মানুষের এই যে প্রতিদিন প্রকৃতি এবং জীবন থেকেই মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তার বিপ্রতিকে একটু সাঁতার কাটার চেষ্টা।
আসলে আমরা অনেক সময় একটা কথা খুব লুজলি বলে ফেলি যে অভিনেতার মূল সম্পদ হচ্ছে তার শরীর। আসলে শরীর কথাটা খুব একটা হালকা কথা। শরীর তো ভীষণ ইম্পর্ট্যান্ট বটেই, কিন্তু শরীর মানে শুধুমাত্র রক্ত মাংস দিয়ে গঠিত তার ফিজিওলজিক্যাল বডিটা নয়, তার সাইকোসোমেটিক বডিটা। আমাদের শরীরের মধ্যে যে জীবনী শক্তি রয়েছে, যে প্রাণ রয়েছে, আমাদের সাইকিক যে এনার্জি রয়েছে, সেই এনার্জি যেভাবে আমাদের চালনা করছে জীবনে, সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারলে হয় কি, যে আমরা মঞ্চেও যখন জ্যান্ত হাঁটা চলার চেষ্টা করি, তখন ওই জীবনী শক্তি সম্পর্কে আমরা সচেতন থাকি। সেই সচেতনতা আমাদের সঠিকভাবে মঞ্চে কাজ করতে সাহায্য করে। এই অর্গানিক থিয়েটার ওয়ার্কশপে আমরা আরও একটা খুব সুফল পেয়েছি। সেটা হচ্ছে যে আমরা একটা নতুন নাটক, কিছু সিন ওয়ার্কস করছিলাম আমরা মিউজিশিয়ানদের সাহায্য নিয়ে। সিন ওয়ার্ক করতে করতে একটা নতুন মৌলিক নাটক আমরা প্রায় তৈরি করে ফেলেছি। সেটা আমরা আর কয়েকটা টেকনিক্যাল রিহার্সাল এই শহরে করে তার প্রিমিয়ার ঘোষণা করব। জেলা ছাড়িয়ে ভিন জেলায় আরও একবার চলুন এখন চলে যাই নদিয়ার কৃষ্ণনগরে। সেখানে কৃষ্ণনগর সিঞ্চন নাট্যদলের উদ্যোগে তাদের অন্তরঙ্গ নাট্যক্ষেত্র অন্য ভুবনে প্রতি রবিবার বেলা 3টে থেকে 5টা চলছে নাট্য কর্মশালা। কৃষ্ণনগর সিঞ্চনের কর্ণধার সুশান্ত কুমার হালদার জানিয়েছেন সেই কর্মশালার উদ্দেশ্য। কৃষ্ণনগর সিঞ্চন বড়দের পাশাপাশি ছোটদের, বিশেষত স্কুলের ছাত্রছাত্রীদের নাট্য প্রশিক্ষণের জন্য আমাদের কর্মশালা চলে বছরব্যাপী। প্রত্যেক রবিবার বেলা 3টে থেকে 5টা পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আসে, তারা শেখে। সেখানে নাট্য প্রশিক্ষণের পাশাপাশি তাদের বন্ধুতা, সঙ্গবদ্ধতা, সহমর্মিতা প্রভৃতি সামাজিক মূল্যবোধের শিক্ষার যেমন একটা ব্যবস্থা করা হয়, পাশাপাশি হাতে কলমে কাজ শেখারও একটা ব্যবস্থাও সেখানে আছে। ঠিক সেই রকম একটা কর্মশালা অতি সম্প্রতি হয়ে গেল দুদিনের কর্মশালায় আমাদের ছেলেমেয়েরা তারা হাতে কলমে তাদের কাজ তৈরি করলো। কাগজ, পুরনো খবরের কাগজ, রং, বাদামের খোলা, ফেলে দেওয়া সুতো, কার্ডবোর্ড, এই সবকে নিয়ে ব্যবহার করে তারা একটু একটু করে গড়ে তুলেছে ছোট ছোট করে। এই যে ফ্লাওয়ার ভাস, ফুলদানি গড়ে তুলেছে। এই যে এটা একটা ফটো ফ্রেম তৈরি করেছে তারা, আরো একটা ফটো ফ্রেম তৈরি করেছে তারা। আসলে এইগুলোর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওদের কাজের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা, হাতে কলমে কাজ করতে শেখা, আর তার পাশাপাশি পরবর্তীকালে যাতে মঞ্চ নির্মাণ যে কৌশল, সেই কৌশলকে তারা এর থেকে একটু বড় হয়ে যাতে হাতে কলমে শিখতে পারে, তার ধাপ হিসাবে ওটাকে আমরা ব্যবহার করে থাকি। শান্তিনিকেতন শুনলেই আমাদের মনে প্রথমেই ভেসে ওঠে রবীন্দ্রনাথ এবং বিশ্বভারতী। প্রণাম জানাই কবিকে, প্রণাম জানাই শান্তিনিকেতনকে। কিন্তু এখানেই শেষ নয়, বরং কবিগুরুর আশীর্বাদে সেখানে এখনও সংস্কৃতিপ্রাণ মানুষের উদ্যোগ আলোর পথ দেখাচ্ছে নতুন প্রজন্মকে। বলতে চাইছি শান্তিনিকেতনের সুপ্রাচীন চতুর্দশী সাহিত্য সভার কথা। সংস্কৃতি ব্যক্তিত্ব অতনু বর্মন দিচ্ছেন সেই সভার এক প্রতিবেদন। এবার একটু অন্যরকম খবর জানাচ্ছি। 389তম অধিবেশন বসেছে একটি সাহিত্য সভার। হ্যাঁ, 389তম অধিবেশন। কি ভাবছেন? সত্যিই তাই। বীরভূমের সুপ্রাচীন সাহিত্য সভা চতুর্দশী সম্প্রতি হয়ে গেল তার 389তম অধিবেশন শান্তিনিকেতনে। গত 32 বছর ধরে প্রতি মাসে একদিন নিয়মিত বসেছে এই সভা। জটিল এই সময়কালেও এই ধরনের সংবাদগুলো আমাদের স্বপ্ন দেখায় চতুর্দশী এগিয়ে চলুক প্রজন্মের পর প্রজন্ম ধরে। শান্তিনিকেতনের সোনাঝুরি পল্লীতে রবীন্দ্র ভবনের কর্মী প্রদীপ কুমার মণ্ডল এবং শাশ্বতী পাল চৌধুরীর বাড়ি সুশ্রমে প্রকাশিত হল ডক্টর সন্দীপ পানের ভ্রমণ কাহিনী উত্তর পূর্বের পথে।
উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক মলয় মুখোপাধ্যায়, লেখক অর্ণব ঘোষাল, ডক্টর উত্তীয় চট্টোপাধ্যায় প্রমুখ। সংস্কৃতিকর্মী মানস বন্দ্যোপাধ্যায়ের সুচারু পরিচালনায় বই প্রকাশ ও ভ্রমণ নিয়ে আড্ডা জমে উঠেছিল গত 28 এপ্রিলের সকালে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে। ওই দিন প্রকাশিত হল ডক্টর সন্দীপ পানের ভ্রমণ কাহিনী উত্তর পূর্বের পথে। প্রকাশক বইঘর শান্তিনিকেতন। আনুষ্ঠানিক প্রকাশ করলেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক ডক্টর মলয় মুখোপাধ্যায়, লেখক অর্ণব ঘোষাল, ডক্টর উত্তীয় চট্টোপাধ্যায়। পেশায় শিক্ষক সন্দীপ পান ও প্রকাশনা সংস্থার কর্ণধার জয়ন্ত চক্রবর্তীর দীর্ঘদিনের পরিকল্পনা ও পরিশ্রমের ফসল এই গ্রন্থ, যা উৎসাহী পর্যটকদের দিতে পারে উত্তর পূর্ব ভারতের অনেক অজানা গন্তব্যের সন্ধান। তমসা ধারা, অন্বেষা চট্টোপাধ্যায় প্রমুখ শান্তিনিকেতনের অনেক গুণীজন ছাড়াও প্রকাশকের আহ্বানে উপস্থিত ছিলেন কচি কাঁচারাও, যারা গানে কবিতায় অনুষ্ঠানটিকে মনোরম করে তোলে। বৈশাখ পড়তে না পড়তেই শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। দিল্লির মৌসম ভবন থেকে বারবার জারি করা হচ্ছে সতর্কতা, কিন্তু তা সত্ত্বেও এই তীব্র দাবদাহ মাথায় নিয়েই মানুষকে জীবন ও জীবিকার জন্য বেরোতে হচ্ছে পথে। কিন্তু এই তীব্র গরমে শরীর পুড়ে গেলেও আমাদেরই চারপাশে এমন কিছু ঘটনা ঘটছে যা শুনলে মনের মধ্যে এক স্বস্তির ঠান্ডা বাতাস যেন বয়ে যায়। হ্যাঁ, আবহাওয়া বৈরিতা করছে ঠিকই, কিন্তু এই তীব্র দহনের মধ্যে মানুষই পাশে দাঁড়াচ্ছে মানুষের। পথযাত্রীদের একটু শান্তি দিতে জলদানের মতন মহৎ কর্মে এগিয়ে আসছে ভারত সেবাশ্রম সংঘ সহ নানান মানবদরদী সংগঠন, মানবদরদী মানুষ। নিঘাত ক্লিষ্ট এই রুক্ষ ভূমিতে তীব্র তপন তাপে পিপাসিতকে জলদানের মহৎ কর্মে ঝাঁপিয়ে পড়েছেন জেলার নানান প্রান্তের সহমর্মী মানুষ ও সংগঠন। বোলপুর স্টেশনে দেখা গেল মুলুক ভারত সেবাশ্রম সংঘকে। রোদে কর্মসূত্রে বেরিয়ে পড়া মানুষকে জল দান করছেন সংঘের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী সংঘমিত্রানন্দ মহারাজ। বয়স ও দাবদাহকে উপেক্ষা করে নিজ হাতে তুলে দিলেন পানীয় জল। নওপাড়া মহিলা সমিতি ছাত্রছাত্রীদের নিয়ে পশু পাখিদের জলের ব্যবস্থা করেছে। এই প্রচণ্ড রোদে তাপমাত্রা যখন 44 ডিগ্রির কাছাকাছি, তখন রক্ষাকালী পুজোয় রক্ষাকালীতলা পাড়ার বাসিন্দারা জল ছত্রের আয়োজন করলেন। বহুদিন আগে থেকে এই পুজো চলছে, আর এই রোদটা বৈশাখ মাসের 3য় মঙ্গলবারে হয় কালী পুজোটা, আর রোদটা প্রচণ্ড হয়। এবারও ঠিক সেরকমই হয়েছে। আজকে এখন যা পজিশন তাতে তো মোটামুটি 44 ডিগ্রি তাই যারা উপোস করে থাকে তারা জল টলও খেতে পায় না, তাদের জন্য এই জলের ব্যবস্থা করা হয়েছে যাতে জলটা সবাই খেতে পায়। লাভপুরে একটি নাট্য বিদ্যালয় হবে। আগ্রহী ছাত্রছাত্রীরা সেখানে এসে নাটকের প্রশিক্ষণ নেবে, আর তারপর নিজেদের প্রতিভা নিয়ে তারা এগিয়ে যাবে আলোর পথে। বীরভূম সংস্কৃতি বাহিনীর এই স্বপ্ন বহুদিনের, কিন্তু লাভপুরের মতন একটি গ্রামে এই স্বপ্ন বাস্তবায়িত হওয়া কি সম্ভব? সংশয় ছিল বাহিনীর সদস্যদের মনে, কিন্তু তারপর সম্ভব হলো। আর শুধু সম্ভব হলোই না, বাংলা এবং বহির্বাংলার বিভিন্ন নাট্য ব্যক্তিত্বের প্রশিক্ষণে এখন সাফল্যের সঙ্গে চলছে সেই নাট্য বিদ্যালয়। আর বীরভূম সংস্কৃতি বাহিনীর এই স্বপ্ন যার হাত ধরে বাস্তব রূপ পেল, তিনি ভারতীয় বিদ্যাভবনের ডিরেক্টর জিভি সুব্রমণিয়াম। সম্প্রতি শিল্প এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য হায়দ্রাবাদের যাদবপুর অ্যালুমনি অ্যাসোসিয়েশনে তিনি বিশেষ সম্মাননা লাভ করেন। তার এই প্রাপ্তিতে গর্বিত বীরভূম সংস্কৃতি বাহিনী। বড় অসময়েই চলে গেলেন রাজর্ষি সাহা। বীরভূমের গ্রুপ থিয়েটার আন্দোলনের পথিকৃৎ রজকুমার সাহার সুসন্তান তিনি। সংস্কৃতি বার্তার পক্ষ থেকে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা তার আত্মার শান্তি কামনা করি। বীরভূমের থিয়েটারের প্রবাদ পুরুষ রজকুমার সাহার সন্তান আমাদের সকলের প্রিয় রাজর্ষি সাহা
আর নেই। এই অকাল প্রয়াণ গোটা বীরভূমের থিয়েটার জগৎকে স্তব্ধ করে দিয়েছে। বেঙ্গালোর প্রবাসী রাজর্ষির পরোপকার তথা মানুষের পাশে দাঁড়ানোর কথা বারবার চর্চিত হচ্ছে গোটা জেলা জুড়ে। আমরা রাজর্ষির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমার গল্প ফুরলো নোটে গাছটি, না না, নোটে গাছকে তো এত সহজে মুড়োতে দেওয়া যাবে না, কারণ গল্প শেষ হলো শুধুমাত্র আজকের মতন। আশীর্বাদ করুন এভাবেই আপনাদের খবর নিয়ে, মানুষের সুস্থ সংস্কৃতি চর্চার খবর নিয়ে সংস্কৃতি বার্তা যেন 5 থেকে 50, 50 থেকে 500 থেকে 5000 থেকে আরো বৃহত্তম সংখ্যার পর্বে পৌঁছে যেতে পারে। তবে শেষ করবার আগে আজ একটা ছোট্ট কথা আছে আপনাদের সঙ্গে। একে কথা না বলে সংস্কৃতি বার্তার ভালোবাসার দাবিও বলতে পারেন। হ্যাঁ, এখন আর শুধু সঙ্গে থাকলে চলবে না, সক্রিয়ভাবে সঙ্গ দিতে হবে আপনাদেরও। কিভাবে বলছি। আজ শুরুতেই যে শব্দটি উঠে এসেছিল, অর্থাৎ সন্দেশ, শব্দটিকে আমরা যে কোনো খবরের সমার্থক হিসেবেই কি ব্যবহার করতে পারি, নাকি এই নিয়ে আলোচনার প্রয়োজন আছে? আপনাদের কি মতামত লিখে জানান আমাদের কমেন্ট বক্সে, কারণ আগামী সপ্তাহে আপনাদের মূল্যবান মতামত ভেসে উঠবে সংস্কৃতি বার্তার পর্দায়। সকলে ভালো থাকুন, একসঙ্গে থাকুন, আর সঙ্গে রাখুন সংস্কৃতি বার্তাকে। আবার দেখা হবে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায়।